বিষয় যেগুলো নির্ধারিত হয় বিতর্কের জন্য, সেগুলোতে আমাদের আসলে কি সমস্যা আছে, কি সুবিধা আমরা পাচ্ছি, কি আমরা ভবিষ্যতে যাই সরকারের কাছে, আন্তর্জাতিক কি বিষয়গুলো আছে, এগুলো নিয়ে আলোচনা করি। আমরা কোটা বিরোধী আন্দোলন দেখেছি, কোটা সংস্কারের আন্দোলন দেখেছি, নিরাপদ সড়কের আন্দোলন দেখেছি, আমরা জামাত শিবিরের বিরুদ্ধে মাননীয় স্পিকার এক শ্রেণীর তরুণ সমাজের উত্থান দেখেছি মাননীয় স্পিকার। এই সব কিছুতে কিন্তু এগিয়ে এসেছে বাংলাদেশের এই শিক্ষিত তরুণ সমাজ। এই যে বিক্ষিপ্ত একটি তরুণ সমাজ, অর্থাৎ কেউ মাদক গ্রহণ করছে, কেউ সচেতন হচ্ছে, অর্থাৎ তাদের যে এক জায়গায় এনে একটি সুস্থ প্র্যাকটিক্যাল যে সলিউশনের যে জায়গা, সেটি আসলে আমরা তরুণদের কাছ থেকে পাই না। স্ট্রিক্ট ল দিয়ে কিন্তু আপনি মাইক্রো এগ্রেশন ডিফেন্ড করতে পারবেন না। নারীদের উপর যে মাইক্রো এগ্রেশন গুলো হয় সবগুলোকে ডিফেন্ড করতে হবে কিন্তু সোশ্যাল চেঞ্জের মাধ্যমে, সোশ্যাল এজেন্টের মাধ্যমে। এই কাজগুলো করতে পারবে যে মানুষগুলো এগুলো বুঝছে, এবং এই মানুষগুলো হচ্ছে তরুণ মানুষগুলো। আজকে যখন আমার দেশে প্রশ্ন ফাঁস হয়, তখন এই তরুণরা আসলে কই থাকে? আজকে যখন আমার দেশে তনু হত্যা হয়, আজকে যখন বাজেটের মধ্যে গরমিল দেখা যায়, আজকে যখন অনেক বড় দুর্নীতিগুলো হয়, এই জায়গাগুলোতে কিন্তু তরুণরা আসলে কোনো অ্যাক্টিভ ভূমিকা পালন করে না মাননীয় স্পিকার। আমরা যখন আপনাকে দেখাচ্ছি যে বিদ্যানন্দ বা মাননীয় বিভিন্ন পথ শিশুদের স্কুল, এই ধরনের উদ্যোগগুলো যখন মাননীয় তরুণ সমাজ থেকে নেওয়া হচ্ছে, বিদ্যানন্দ এবং প্রচেষ্টার মতো যেই স্কুলগুলো আছে সেগুলো একটি নিয়ামক হিসাবে কাজ করছে, কিন্তু মূল মুখ্য ভূমিকায় কিন্তু থাকছে মাননীয় স্পিকার সরকার। উন্নয়নমূলক কাজ যদি করতে হয়, সেই জায়গায় সবচাইতে বেশি কনসার্ন আসলে মাননীয় স্পিকার সরকারকে নিতে হয়, যেটি আসলে তরুণরা কখনো আজকে আমার দেশের কতটুকু উন্নয়ন করলে কি হবে, কিভাবে অর্জন করলে আমাদের 17টি গোল অর্জন হবে, সেটা হয়তো তরুণরা জানি না। বাস্তবতাটা হচ্ছে তৃতীয় বক্তা যা বললেন, পলিটিক্যাল উইল থাকে, মেজরিটির সাথে অ্যালাই মেনটেন করতে হয়, ভোট ব্যাংকের কথা চিন্তা করতে হয় মাননীয় স্পিকার, কর্পোরেশনের স্বার্থ দেখতে হয়, নানান কিছু করতে করতে সরকারের পক্ষে আসলে বাস্তবায়ন সম্ভব হয় না। এই কারণে আমরা বলেছি যে তরুণ সমাজ সবচেয়ে বড় এজেন্ট। এক এক জায়গাতে শিক্ষার মূল্য এক এক রকম হতে পারে না। এসডিজি বাস্তবায়নের ক্ষেত্রে ইন্টারলিঙ্কেজের কিছু ইফেক্ট বের করতে বলে, কে কাকে ইনফ্লুয়েন্স করবে এটা বলা হয়। সেখানে যে ইয়ুথরা যে একটা ফ্যাক্টর হতে পারে এবং কি কি ভাবে হতে পারে, সেটা আপনাদের আলোচনায় বিভিন্ন ভাবে এসছে। আমরা তো শাপলা চত্বরের কথাও জানি, আবার হচ্ছে শাহবাগের কথাও জানি। শাহবাগের মুক্তিযুদ্ধের যে তারুণ্য ফুসে উঠেছিল, তাকে যদি বলি থিসিস, তাহলে শাপলা চত্বরের যারা হেফাজতে তারাও কিন্তু তরুণ, সেটা হচ্ছে এন্টিথিসিস। এই দুটোকে কিভাবে সিনথেসাইজ আমরা করব, এইটা হচ্ছে দেখবার বিষয়। সাস্টেইনেবল ডেভেলপমেন্টের কথা যেখানে আছে, 2030 টার্গেট করা হয়েছে, তার মধ্যে সংস্কৃতির বিষয়ে একটি কথাও লেখা নেই। স্বপ্নের জায়গা যদি তৈরি না হয় তরুণদের, তাহলে আসলে অ্যাসপিরেশন তৈরি হবে না। অ্যাসপিরেশন তৈরি হলে একটা জাতি বেড়ে উঠতে পারে, এগিয়ে যেতে পারে। তার বান্ধবী তাকে বলছে যে তোমার এত কষ্ট, তবু তোমার ক্লান্তি নেই। হচ্ছে বলছে ক্লান্তি, ক্লান্তি কোথা থেকে আসবে? আমি যখন ডাক্তারি পড়তাম তখন একটি জীর্ণ শীর্ণ শিশুকে দেখেছিলাম। শিশুটির মা পাশে বসা ছিল, মায়ের মুখে দুধ ছিল না। আমরা অনেক পরীক্ষা করে দেখেছি, শিশুটির কোনো রোগ ছিল না, রোগ একটাই, ক্ষুধা। আমি সারা সকালটি বসে বসে সাধের মালাটি গেথেছি, আমি পরাবো বলিয়ে তোমারই গলায় মালাটি আমার গেথেছি।